আমি আমার ভাই দাদা মানুষের সাথে কথা বললাম, কত সুন্দর করেছি। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে মৃতদের পরিবারে মাতম। পোড়া ভবনে এখনো চলছে তল্লাশি। জানেন যে এখানে ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে এখনো সার্চিং কাজ চলছে। ফায়ারম্যান ছাড়া আর কেউ ওই বিল্ডিং এর কাছে যাওয়ার জন্য অথরাইজ না। 18 তলার অনুমোদন নিয়ে 23 তলা করা হয় ভবনটি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস গণপূর্ত মন্ত্রীর। বহুতল ভবনের সব নথি তলব উত্তরের মেয়রের। বৈধভাবে যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেই প্ল্যানের বাইরে কোনো বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা তার সম্পর্কে রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির জন্য যা যা কাগজপত্র সব রেডি করতে নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা ম্যাজিস্ট্রেট পাঠাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি শিরিন আক্তার। পুড়ে যাওয়া ভবনের ভেতরে কেবল ধ্বংসাবশেষ, ছিল না আগুন ঠেকানোর সাধ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 8ম, 9ম ও 10ম তলা। 3টি তদন্ত কমিটি গঠন। বনানীর আগুনে পুড়ে গেছে বহু পরিবারের স্বপ্ন। দুঃসাহসিক তৎপরতায় বেঁচে ফিরেছেন শত শত মানুষ। ফায়ার সার্ভিসের 6 সদস্য আহত। এবং রাজধানী ঢাকার নকশা বহির্ভূত এক একটি ভবন যেন মৃত্যু ফাঁদ। ভবন ব্যবহারেও ছাড়পত্র বিধান রাখার তাগিদ বিশেষজ্ঞদের। রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের আগুনে মৃত 25 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 24 জনেরই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের পর এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে এখনও তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা। ছুটির সকালের বাতাসে যেন পোড়া স্বপ্নের গন্ধ। বনানীর কামাল আকাতুর্ক সড়কের এফআর টাওয়ারে এখনো ফায়ার সার্ভিস আর পুলিশের উদ্ধারকর্মীদের তৎপরতা। প্রতিটি তলায় চলছে অনুসন্ধান। 23 তলা ভবনটির চারপাশে ছোট ছোট জটলা, উৎসুক চোখে নিরাপত্তাহীনতার শঙ্কা। এখানেই গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছে আগুন। পুড়ে মরার হাত থেকে বাঁচতে অনেকে লাফিয়ে পড়েছেন। ভবন, কোর্ট কিংবা বহির্গমন পথে তোয়াক্কা করার সময় নেই। বিভিন্ন তলার কাচ ভেঙে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন অনেকে। অগ্নিকাণ্ডে 3 ঘন্টা পর 3:45টার দিকে আবারও বেড়ে যায় আগুনের তীব্রতা। বিকেলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী। ততক্ষণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা দাঁড়ায় 21টিতে। এর মাঝে আগুনের তীব্রতা কিছুটা কমলেও বেশ কিছু লোককে ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 25 জনের মরদেহ মিলেছে। 24 লাশ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানালেন ডিএমপি কমিশনার। কালকে রাতে মাননীয় মেয়র ব্রিফিং করেছিলেন, তখন মৃতের সংখ্যা ছিল 19, কিন্তু সকালে ফায়ার ব্রিগেডের সর্বশেষ তথ্য অনুযায়ী এটি 25-এ। সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ অন্যান্য পূর্ত মন্ত্রণালয়ের নেতৃত্বে কমিটিটা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ এটা খতিয়ে দেখবে। কতলা বিল্ডিং এর প্ল্যান ছিল, কয়তলা করেছে, কি কি ব্যত্যয় হয়েছে। আমরা শুধু একটা কথা বলতে পারি যে যতটুকু অপরাধ করেছে তাকে অবশ্যই সেই অপরাধের জন্য শাস্তি পেতে হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনও। তদন্ত কমিটিতে বসছি আমরা, এগুলো দেখে রাষ্ট্রের কথা তো প্রশ্ন তো করবই আমরা, যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে কিনা, যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব আছে প্ল্যান অনুমোদন করা তারা তাদের দায়িত্ব পালন করেছে কিনা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। অনুমোদিত নকশার বাইরেই বাড়ানো হয় বনানীর এফআর টাওয়ারের উচ্চতা। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এদিকে ঢাকা উত্তরের মেয়র বলেছেন আগামী 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চান তিনি। তবে সূর্য ভবনগুলোর নকশায় অসঙ্গতির বিষয়গুলো দুর্ঘটনা ঘটলেই কেন সামনে আসে, এমন প্রশ্ন উঠছে সব মহলেই। রাশেদ লিমনের রিপোর্ট।
অভিজাত এলাকায় সারি সারি সুউচ্চ বাণিজ্যিক ভবন। নিমতলী কিংবা চুরিহাট্টার অভিযোগের তীর ছিল রাসায়নিক গুদাম ও মজুতের দিকে, ছিল সরু অলিগলির অজুহাত। কিন্তু এবার বনানীর এই অগ্নিকাণ্ডে এত প্রাণহানির দায় কার? ভেন্টিলেশন যেটা বলি, এটা থাকলে আগুন কিচ্ছু হতো না। যেটা ছিল এটা ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না, এই জন্য আগুনটা ভিতরে দ্রুত ছড়াই গেছে এবং মানুষ সাপোর্টের সমস্যা হয়েছে। ভবনের মালিক একটু সদয় হলে কি বেঁচে যেত আরো কিছু প্রাণ? 18 তলা ভবন হয়েছে 23 তলা। অভিযোগ জমা পড়েছিল রাজুকে সেই 2002 সালে, ফল মেলেনি। দায় কি এড়াতে পারবে প্রতিষ্ঠানটি? তদন্তে এই প্ল্যানটা অনুমোদন প্রক্রিয়ার ভিতরে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে, বৈধভাবে যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেই প্ল্যানের বাইরে কোনো বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, ডেভেলপার, মালিক, এমনকি আমাদের সংস্থার কোনো কেউ যদি জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা এ সমস্ত নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের কারণে দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এফআর টাওয়ারের গায়ে গা লাগিয়ে দাঁড়ানো গোটা 10 ভবন, হয়তো আবারও কোনো দুর্ঘটনার পর বেরিয়ে আসবে অন্য ভবনের নকশার গাফলতি। জিরো টলারেন্সের কথা জানিয়ে ঢাকা উত্তরের মেয়র অবশ্য বলছেন 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চান তিনি। আমরা গণস্বার্থে একটি নোটিশ দিচ্ছি আমরা সকলকে, যে প্রত্যেকের ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির জন্য যা যা কাগজপত্র সব রেডি করতে। আমি ইমিডিয়েটলি নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা আমার ম্যাজিস্ট্রেট পাঠাবো। ম্যাজিস্ট্রেট পাঠানোর পরে যদি দেখা হয় যে না এখানে সেই ধরনের ফায়ার সেফটি নিয়ে তারা কাজ করে নাই, অবশ্যই তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিব। তবে অগ্নি নিরাপত্তার গাফিলতিতে বারবার এমন দুর্ঘটনার লাগাম পড়বে কবে? ঘুরে ফিরে উঠছে সেই একই প্রশ্ন। এফআর টাওয়ারের ঠিক কয়েকটি বিল্ডিং পরেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই সুউচ্চ ভবনগুলো এক একটির মধ্যে এক চুলো কোথাও ফাঁক নেই। রাজুক আর সিটি কর্পোরেশন বলছে এবার চলবে শুদ্ধি অভিযান। সেক্ষেত্রে এ ধরনের ভবনের ভবিষ্যৎ কি হবে তাই এখন দেখার বিষয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এফআর টাওয়ারের সামনে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি লিমনের কাছে। লিমন, এখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমরা একটু কথা বলার সুযোগ হয়েছিল। ফায়ার সার্ভিস যেটা বলেছে যে বিল্ডিংটিতে তাদের যে তল্লাশি, সেই তল্লাশি কিন্তু চলছে এবং তারা কিন্তু তাদের আসলে সবশেষ যে চেষ্টাটি আসলে আগুন কেন লাগলো বা কীভাবে এত দ্রুত কিভাবে আগুনটি ছড়িয়ে পড়লো এবং ক্ষয়ক্ষতির মাত্রাই বা কিভাবে এই সময়ের মধ্যে এতটুকু হলো, সেই কারণগুলো তারা মূলত খুঁজে বের করার চেষ্টা করছে। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু অনেকেই আসছেন, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এসেছেন, এলজিআরডি মন্ত্রী সহ আরও বেশ কয়েকজন এসে তারা কিন্তু আসলে বিষয়গুলো দেখছেন বা তদন্ত কমিটিগুলো যে গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির পক্ষ থেকে তারা কিন্তু আসছেন। তারা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আসলে প্রত্যেকটি বিষয় দেখছেন। পুলিশের পক্ষ থেকে 21টি ইউনিট তারা কিন্তু বিভিন্ন তলায় গিয়ে তারা এখানে কাজ করছে। আসলে মূলত এখন তাদের তদন্ত করে আসলে এই জিনিসটি বের করে আনার বিষয় যে এই ধরনের অগ্নিকাণ্ড এরকম একটি জায়গায় কেন ঘটলো এবং ঘটার পরে সেটি এত দ্রুত কিভাবে ছড়িয়ে গেল এবং ক্ষয়ক্ষতির মাত্রাও আমরা দেখেছি যে এখানে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই বিষয়গুলোই আসলে তদন্ত করে তদন্ত কমিটি বের করে আনা। কিন্তু আজকেও কিন্তু আমরা দেখেছি গতকালকের মতো আজকেও কিন্তু উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়ে কিন্তু এখানে যারা রয়েছেন তাদের কিন্তু কাজ করতে আজও সমস্যা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন তদন্ত কমিটি বা বিভিন্ন যারা আসছেন তাদের কিন্তু এখানে এই যে পুরো প্রক্রিয়াটা করতে তাদের এখানে সমস্যা হচ্ছে। কিন্তু এর সব কিছুর ভিড়েও আমরা কিন্তু গতকালকে দেখেছি যে বেশ কিছু স্বেচ্ছাসেবী মানুষ এসে কিন্তু তারা সাহায্য করছে, তারা নিজের জীবনকে বিপন্ন করে এসে এই হতাহতদের উদ্ধারের জন্য কাজ করছে। ঠিক তেমনই একজন আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশু যিনি কিনা যে ফায়ার সার্ভিসের যে পানি সরবরাহ করার পাইপ, সেই পাইপটি ছিদ্র হয়ে গিয়েছিল, যেখান থেকে পানি বেরিয়ে যাচ্ছিল, সেই শিশুটি পলিথিন দিয়ে বেঁধে সেই পানি বন্ধ করছে, ফায়ার সার্ভিসকে সাহায্য করছে এবং তার সেই ছবিটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছিলেন। আমাদের সঙ্গে কিন্তু আছে সেই শিশু নাইম ইসলাম। নাইম, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
জি, তোমার আসলে গতকালকে তুমি কি জানো যে তোমার একটি ছবি সবাই দেখছে ফেসবুকের মাধ্যমে? জি। আচ্ছা, তুমি যদি একটু একটু বলো যে তুমি কালকে কেন এখানে এসেছিলে এবং ওই সময় পাইপটার কাছে ওখানে গিয়েছিলে কেন? আমি এসে দেখি আগুনটা জ্বলছিল আর পাশে দেখি পাইপটা ফাড়া, মানে পানিটা অন্য কাজের জন্য নষ্ট না হয়, সেটা যেন ভালো কাজের জন্য ব্যবহার হয়, মানে আগুনটা নিতে পারে সেজন্য। সেক্ষেত্রে তুমি ওই যে পলিথিনটা কোথায় পেলে বা তোমার মাথায় এই জিনিসটা বুদ্ধিটা আসলো কিভাবে যে পলিথিনটা মানে পেঁচিয়ে ধরলে? পলিথিনটা আমাকে অন্য লোক এনে দিল, তারা পেঁচে দিল যেন আমি ওইটা পানিটা বেশি যেন খরচ না হয় সেজন্য। তুমি তোমার বাসা কোথায়, তুমি কি করো? আমার বাসা করাই বউবাজার কর্মস্থান, আমি পড়াশোনা করি ক্লাস 5, স্কুলের নাম আরবান সালাম আনন্দ স্কুল। তোমার বাবা মা কি করে জানো? আমার বাবা ডাব বিক্রি করে, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, আমার মা কাজ করে রান্নার মেস। আচ্ছা, এখন তোমার হচ্ছে গিয়ে এই যে তুমি ক্লাস 5-এ পড়ো, বড় হয়ে কি হতে চাও? তোমার আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই, যাতে মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসতে পারি সেজন্য। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। কথা বলছিলাম সেই শিশু নাইমের সঙ্গে। নাইম যেটি বলছিল, গতকালকে ওই ফায়ার সার্ভিসের ওই অবস্থা দেখে তার মনে হচ্ছিল যে তাদের সাহায্য করা দরকার, এবং যখন এই পানিগুলো বের হয়ে যাচ্ছিল তখন সে এই গিয়ে পলিথিনের সাহায্যে সেটি পেঁচিয়ে, এবং সবশেষ নাইম যেটি বলল সে পড়াশোনা শেষ করে পুলিশ অফিসার হতে চায়। এবং এই যে আমরা দেখেছি যে বিভিন্ন সেলফিবাজির কারণে এই ধরনের, শুধু এই গতকালকে বনানীর ঘটনায় না, আমরা এর আগেও বিভিন্ন দুর্ঘটনায় বা এরকম বিপর্যয়ের সময় দেখেছি কেউ সেলফি তুলতে বা মোবাইলে ছবি তুলতে গিয়ে আসলে যে উদ্ধারকর্মী সহ যারা উদ্ধার তৎপরতায় কাজ করে তাদের কাছে ব্যাঘাত ঘটায়, তাদের জন্যই আসলে অনন্য দৃষ্টান্ত হতে পারে এই নাইম। আমরা গতকালকে দেখেছি আরও কয়েকজন এ ধরনের উদ্ধারকর্মীদের সাহায্য করেছে, তবে এই নাইমের সেই দৃষ্টান্ত ধরে এখানে যারা আসছেন তারাও বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আসলে একটা রব উঠে গেছে এই নাইমের এই দৃষ্টান্ত। তো সেক্ষেত্রে সমাজে একটি ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে, এবং নাইমের যে প্রত্যাশা, নাইম বড় হয়ে পুলিশ অফিসার হয়ে দেশ সেবা করবে, তার সেই প্রত্যাশা পূরণ হোক। সেই প্রত্যাশায় এখান থেকে বনানী ছিল এই পর্যন্ত। আর একটি খবর জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের সবশেষ যে বলা হয়েছে, তারা হয়তো বা বিকেলের আগেই 3টা নাগাদ আমাদের একটি ব্রিফিং করতে পারে, সেখানে আসলে তাদের সবশেষ পরিস্থিতি আমরা জানতে পারবো। এফআর টাওয়ারের সামনে থেকে এখনকার অবস্থা জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লেমন। কেবল সময় সংবাদের ক্যামেরাই পেরেছিল বনানীর এফআর টাওয়ারের ভেতরে ঢুকতে। সহকর্মী রাশেদ বাপ্পি দেখেছেন প্রতিটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্ন, আর পুরে ছাই হয়ে গেছে 8ম, 9ম ও 10ম তলা। ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে যেখানে ভবন যে ভবনটি পুড়েছে, অর্থাৎ এফআর টাওয়ার, সেই এফআর টাওয়ারের নিচতলা আমরা একটু চেষ্টা করব ভবনের ভেতরে ঢোকার জন্য। আসলে ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি দেখার চেষ্টা করব আমরা। দর্শক, আমরা ভবনের আন্ডারগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখনও কিন্তু সেখানে বিভিন্ন গাড়ি পার্ক করা রয়েছে, অর্থাৎ সেই গাড়িগুলো এখনও অক্ষত রয়েছে। এখন আমরা চেষ্টা করব ভবনের পরবর্তী তলাগুলোর কি অবস্থা সেটি দেখানোর জন্য আপনাদের। ভবনের যে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজ। এখন ভবনটির যে তলায় রয়েছি, এই তলা থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, কেননা এই তলাতেই আমরা দেখতে পাচ্ছি সবকিছু পুড়ে রয়েছে, একদম ছাই হয়ে আছে। এখানে যত জিনিসপত্র ছিল, যত তৈজসপত্র ছিল, সব কিছু পুড়ে ছাই। অর্থাৎ এই যখন আগুন লাগে তখন এখানে যারা অবস্থান করছিলেন তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে সেটি কিন্তু সহজেই অনুমান করা যায়। ভবনের বিভিন্ন জায়গায় ঝুলে রয়েছে এই যে বিদ্যুতের তার, এই বিদ্যুতের তারই কিন্তু আগুন যখন লাগে তখন কিন্তু এই তারগুলো দিয়ে আগুন একে একে বিভিন্ন তলায় ছড়িয়ে যায়, এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের কিন্তু নির্মম ভয়ঙ্কর পরিণতি হয়েছে। 14 তলায় এক লোক আগুন দেখে ওনার টেবিলের উপরে ভয়েই উনি সম্ভবত স্ট্রোক করে মারা গেছে। আমরা আরেকটি তলায় ওঠার চেষ্টা করছি। এই তলার অবস্থাও কিন্তু ভয়াবহ অবস্থা, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আগুন লেগেছিল সেই দুপুর 1:45টার দিকে, কিন্তু আগুন লাগার পরেও কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে আগুন নেভাতে। দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারের যে বিভিন্ন সরঞ্জাম সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। নিমতলা, এরপর চুড়িহাট্টা,
এবং এর সবশেষ এই তালিকায় নাম লেখালো এফআর টাওয়ার। আর কত প্রাণহানি ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে, আর কত অসহায় প্রাণ ঝরলে কর্তৃপক্ষ এইসব বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যে বিধিমালা রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মানতে বাধ্য করবেন এবং এই নিয়মগুলো পরিপূর্ণভাবে মানা হবে এবং আর প্রাণহানি ঘটবে না, সেই বিষয়টি নিশ্চিত করা কিন্তু এখন সময়ের দাবি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সরকারিভাবে ধান, চাল ও গম সংগ্রহের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কৃষক ও চালকল মালিকরা। ন্যায্য মূল্য নিশ্চিতে নজরদারি বাড়ানোর দাবি। বনানীর আগুনে আহত 70 জনের মধ্যে 33 জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি অধিকাংশই আগুনের ভয়াবহতায় মানসিক অবসাদে ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের এমন আহাজারি আর চাপা কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। প্রিয়জনের এমন করুণ মৃত্যু কিভাবে ভুলবে তারা? আর আগুনের ভয়াবহতা থেকে যারা ভাগ্যগুণে প্রাণে বেঁচে ফিরেছেন তাদেরও তাড়িয়ে বেড়াচ্ছে দুঃসহ সেই স্মৃতি। বনানীর এফআর টাওয়ারে আগুনে আহতদের মধ্যে যারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এখন যে 6 জন আছে, এই 6 জনের মধ্যে একজন আছে তার মাল্টিপল ফ্র্যাকচার, 2 পার হাড্ডি ভেঙে গেছে, এখানে একটা বড় ইনজুরি, এবং সেটার থেকে আমরা কালকে রাত্রে অপারেশন করছি। আর বাকিগুনা মোটামুটি ইনহেলেশন বার্ন, আশা করি তারা ভালো হয়ে যাবে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগুনের ঘটনায় চিকিৎসা নিতে আসা 48 জনের মধ্যে 39 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি 9 জন এখন হাসপাতালের সার্জারি বিভাগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ওকে যখন আমি ফোন দিই, সে বলল যে আমি আটকা পড়েছি। পরে বিকেল 4টার সময় ফায়ার সার্ভিসের লোকজন ওই রুমে ঢুকতে পারছে, সে অজ্ঞান অবস্থা ছিল, তাকে ধরে নিয়ে আসছে। যখন আমরা ওর সাথে আমরা হাজব্যান্ড যখন কন্ট্যাক্ট করে তখন তো ও বলছে যে অজ্ঞান অবস্থায় ছিল, তারপরে তো বের করে নিয়ে আসছে। গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে আসা 32 জনের মধ্যে এখনো হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন 15 জন। বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে প্রাণ হারানো নিথর দেহগুলোর পরিচয় শনাক্ত হওয়ার পর একে একে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের অবস্থা জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন ফারুক ভুঁইয়া রবিন। প্রথমেই যাচ্ছি বেলায়েত হোসাইনের কাছে। বেলায়েত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এই মুহূর্তে 7 জন দগ্ধ ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এর আগে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আর কিছুক্ষণ আগে এখানে অনুপম দেবনাথ নামের একজন দগ্ধ ব্যক্তি, তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এখানে এসে ভর্তি করানো হয়েছে। এর বাইরে বাকি যে 5 জন আহত ব্যক্তি রয়েছেন তারা সবাই কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন যে তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। আরেকটু জানিয়ে রাখতে চাই যে আরও 3 জন আহত ব্যক্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ইউনিটে, তারাও মোটামুটি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা আমাদেরকে বলেছেন। তো তাদের চিকিৎসা এখনো চলছে। সর্বশেষ যে ব্যক্তিটি এসেছেন এখানে অনুপম দেবনাথ, তার অবস্থা আসলে কি সর্বশেষ সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা কিছুক্ষণের মধ্যে চিকিৎসকদের কাছে আসলে তার ব্যাপারে জানতে চাইবো। এর বাইরে একটু বলে রাখি যে গত রাতে বনানীর যেই ভয়াবহ অগ্নিকাণ্ড, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন এরকম 9 জনের মরদেহ শনাক্ত করে মর্গ এবং বার্ন ইউনিট থেকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে। এর বাইরে আজকে সকালে আমরা দেখেছি 9টার কিছু সময় আগে আহমদ জাফর নামের এক ব্যক্তির মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। সব মিলিয়ে এখানে চিকিৎসকরা এখানে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ অবস্থা। এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। চলে যাচ্ছি তার কাছে সেখানকার পরিস্থিতি জানতে। রবিন।
ধন্যবাদ বেলায়েত। আপনি যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন, ঠিক একইভাবে যদি আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের খবরাখবর বলতে যাই, তাহলে কিন্তু আপনারা জানেন যে গতকাল বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 47 জনকে কিন্তু এখানে তারা চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছিলেন। তারপরে এখন পর্যন্ত মোট 7 জন এই যে রাজধানীর এই যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন 7 জন, এবং তাদের সকলের অবস্থায় কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কামুক্ত বলেই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। তো এবং যে বাকি যে যারা এখানে আহত হয়ে ভর্তি হয়েছিলেন তাদেরকে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আবার কাউকে কাউকে রাজধানীর অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা ইউনাইটেড হাসপাতালে। তো এখন আমাদেরকে যে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে এই হাসপাতালে মোট 7 জনের কিন্তু মরদেহ কিন্তু এসেছিল, তাদেরকেও কিন্তু আসলে একজন জানেন যে তিনি শ্রীলঙ্কার নাগরিক ছিলেন, তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকি 6 জনের মধ্যে 2 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকি 4 জনের মরদেহ গতকালই আসলে পরিবারের কাছে স্থানান্তর করা হয়। তো আজকে যদি আমি আপনাকে জানাতে চাই যে এখানে মোট আজকে সকাল থেকে আসলে 8 জন আহত এখানে ভর্তি ছিলেন, কিন্তু 8 জনের মধ্যে সবচেয়ে বেশি যার অবস্থা ভয়াবহ ছিল তিনি ছিলেন যে অনুপম দেবনাথ নামে একজন। তার শরীরের আসলে 10 থেকে 12% মতন দগ্ধ ছিল। আপনারা জানেন যে সকাল 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের যে সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন তিনি আসলে যে এই হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে। তো তারপর তিনি যে হাসপাতালের যে সকল আহত আছেন তাদের সবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি অনুপম দেবনাথকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন, এবং তার সেই পরামর্শের পরপরই কিন্তু অনুপম দেবনাথকে যে এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বাকি 7 জনের চিকিৎসা এখানে চলছে। তো চিকিৎসকরা যেটি জানাচ্ছেন যে তাদের কারোর অবস্থা খুব আসলে আশঙ্কা করার মতো না, তারা সবাই আসলে আশঙ্কা মুক্ত এবং তাদের কারো অবস্থায় আসলে ভয়ানক নয়, এবং তাদের যে চিকিৎসা শেষে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো আরেকটা তথ্য যদি আপনাকে জানাতে চাই, আজকে আসলে 12টার দিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এখানে যারা আহত আছেন তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছিলেন, এবং তিনি যেটি বলেছেন যে বনানীর ঘটনায় যে যদি আসলে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো বা এরকম অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের ঘটনায় এত প্রাণহানির ঘটনা ঘটতো না, এত আহত অনেকে হতে না, এবং তিনি যেটি বলছেন যে আসলে এই ঘটনায় যাদের দায় রয়েছে তাদেরকে যেন জবাবদিহিতার আওতায় আনা হয় সে দাবি জানিয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সবশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। শিরিন। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহতদের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং বেলায়েত হোসাইন। কেউ আর 10টা দিনের মতো স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে গেছেন, কেউ বাবা মাকে বলেছেন বিকেলে দেখা হবে, কারো বিয়ে করে নতুন জীবন শুরুর কথা এবছরই। বনানীর আগুনে এসব মানুষের মৃত্যুতে পুড়ে গেছে তাদের পরিবারের সব স্বপ্ন। দাও দাও করে জ্বলছে বেঁচে থাকার শেষ আশাটুকু, চোখে একরাশ আতঙ্ক, মনে প্রিয়জনকে আর কোনো দিন দেখতে না পাওয়ার আশঙ্কা। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেল থেকে নিহতের সংখ্যা বাড়তে থাকে একের পর এক। অগ্নিকাণ্ডে নিহত আব্দুল্লাহ আল ফারুক তমাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরি নিয়েছিলেন ইউআর সার্ভিস বিডি লিমিটেড কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় জীবনের ইতি টানেন এই তরুণ। হেরিটেজ গ্রুপে কর্মরত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। আগুন থেকে বাঁচতে তার ধরে ভবন থেকে নিচে নামার চেষ্টা করেন তিনি, কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয় শেষ আশ্রয়টুকু থেকেও। হাত ফসকে নিচে পড়ে যায় সে, গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই কোম্পানিতে চাকরি করতেন উচ্ছল তরুণী তানজিলা মৌলি, বেঁচে ফিরতে পারেননি তিনিও। তরুণ আবির মাইকা সিকিউরিটি নামে একটি ব্রোকার হাউসে কাজ করতেন, তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান শ্রীলঙ্কার নাগরিক নিরোশ। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। বনানীর আগুনে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক দম্পতির। মাসুদুর রহমান জামি ও রুমকি রহমানের এই আকস্মিক প্রয়াণে শোক স্তব্ধ হয়ে পড়েছেন তাদের স্বজনরা। রাজধানীর ফরিদাবাদে তাদের বাসায় চোখে পড়েছে শোকের করুণ চিত্র।
বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব ছিল ভাইয়ের উপরেই, ছিলেন বাবার মতোই। প্রতিদিনের মতোই পরিপাটি হয়ে স্বজনের কাছে বিদায় নিয়ে সকালে স্বামী স্ত্রী বেরোলেন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। রাতে বাড়ি ফিরলেন তবে লাশ হয়ে। আমার বাবা মারা গেছে পর থেকে ওই আমার বাবা, আমাকে পড়াবে, আমাকে ভালো জায়গায় পড়াবে, এটাই ওর প্ল্যান ছিল। আম্মুকে নিয়ে হজে যাবে, এগুলি ওর প্ল্যান ছিল, কিন্তু হয়নি কিছুই। শোকের ছায়া শুধু পরিবারই নয়, ছড়িয়েছে পুরো দেশে। বনানীর এফআর টাওয়ারের আগুনে মৃত এ দম্পতি দীর্ঘদিনের ভালোবাসার পর ঘর বাঁধেন। কাজ করতেন একই অফিসে। মায়ের কাছে জানিয়েছিলেন শেষ আকুতি। যখন আগুন লাগছে তখনই ফোন দিছে, মা আগুন লাগছে, আমার এই প্রথম ফোন দিছে ওই। তারপরে আমার সাথে আর ওর সাথে কথা হয় না। এমন ঘটনায় স্তব্ধ পুরো পরিবার, জানা নেই ভাগ্যে কি আছে। আজকে ওদের টাইলস আনার কথা, আমাদের বাড়ি হইতেছে এখানে, এই বাড়িতে আমরা ডিসেম্বর মাসে উঠে যাব, ওরা সবাই উঠবে, কিন্তু উঠলো না। উঠলো সেই বড় লাশ নিয়ে নতুন বাসায় উঠলো। ভাই শিশু বাচ্চা, মাত্র শুরু সংসার, মাত্র সংসার শুরু। আহা, আমার একটা সন্তান। আমি শ্বাস নিতে পারি না। জামিলে তোমার জামাইয়ের SMS হয়েছে 2:10 পর্যন্ত, ওদেরকে বলছিল উপরে উঠে যাইতে, উঠে নাই। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে মৃতদের গ্রামের বাড়িতে চলছে মাতম। আদরের সন্তানকে হারিয়ে স্তব্ধ মা বাবা। শুধু স্বজন নয়, প্রতিবেশী বন্ধুরাও শোকাহত। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। আগুন আছে ভাই, কিন্তু ধোঁয়ার জন্য নিঃশ্বাস নিতে পারছি না। হে আল্লাহ, আল্লাহ, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। রংপুরের স্ত্রীর কাছে মুঠোফোনে এভাবেই বাঁচার শেষ আকুতি জানাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আগুনের ধোঁয়ায় মৃত্যুবরণ করতে হয় তাকে। তার মৃত্যুতে গ্রামের বাড়ি পীরগঞ্জে শোকার্ত মানুষের ঢল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী। হ্যালো, তোমার কি অবস্থা? বলে যে আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি নিঃশ্বাস নিতে পারি না, ও বাঁচতে চাইছিল। দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গার আব্দুল্লাহ আল মামুন চাকরির কারণে স্ত্রী ও 2 শিশুকন্যা তানহা ও তাহিয়াকে নিয়ে বসবাস করতেন ঢাকায়। কাজ করতেন হেরিটেজ এয়ার লাইসেন্স নামের একটি ট্রাভেল এজেন্সিতে। ঘটনার সময় আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। এই সংবাদে মামুনের বাড়িতে শোকে স্তব্ধ মা ও স্বজনরা। এফআর টাওয়ারে আগুনে নিহতদের আরেকজন কুষ্টিয়ার ইতিয়ার হোসেন মিঠু। 11 তলায় একটি অফিসে কর্মরত ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে 2.5 বছরের সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী সালমা। আমার ভাই তাজা মানুষের সাথে কথা বললাম, কত সুন্দর করে সে ভাই আসতেছে লাশ হয়ে বাড়িতে। শবে বরাতের ছুটিতে ছেলে বাড়ি আসবে সেই অপেক্ষায় ছিলেন মা। কিন্তু পাবনার আতাইকুলার চরপাড়া গ্রামে এলো আমির হোসেন রাব্বির মরদেহবাহী অ্যাম্বুলেন্স। আজকে আমার এই ছেলে কাঁধে করে নিয়ে দাফন কাফন করা লাগতেছে। আমি আশা নিয়েছিলাম আমার ছেলে আমাকে কাঁধে করে নিয়ে যাবে। মাত্র 2 দিন আগে নিজেদের 3য় বিবাহ বার্ষিকী পালন করা জারিন তাসনিম বৃষ্টির যশোরের বাড়িতে চলছে মাতম। সবশেষ গত ঈদে বাড়িতে বাবা মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। পরিকল্পিত বা অপরিকল্পিত যাই হোক, নকশা বহির্ভূত ভবনের কারণে পুরো রাজধানী হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, নকশা যাই থাকুক, ভবন নির্মিত হয় মালিকের ইচ্ছা অনুযায়ী। তাই ভবন নির্মাণে নকশার ছাড়পত্র দেয়া সীমাবদ্ধ না রেখে নিরাপত্তার স্বার্থে ভবন ব্যবহারের আগেও কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়ার বিধান থাকতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীতে গত কয়েক বছরের অগ্নিকাণ্ড আর হতাহতের পেছনে অন্যতম কারণ নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও ব্যবস্থাপনা। অথচ অগ্নি নির্বাপনের যথোপযুক্ত বিষয়গুলো নকশায় থাকার শর্তেই ভবন নির্মাণে অনুমোদন দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেশিরভাগ ভবনেই নকশায় ফায়ার এক্সিট থাকলেও তা মানা হয় না। যা থাকে তাও অকার্যকর। এমনকি ওয়াসার অনুমোদনে ভবনে পানির যে ব্যবস্থাপনা থাকার কথা তাও অগ্রাহ্য করা হয়। বৈদ্যুতিক লাইন টানায় কোনো ঝুঁকি আছে কিনা তা দেখভাল করেন না সংশ্লিষ্ট দপ্তর। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ভবন ব্যবহারের নিয়ম না মানায় চকবাজার আর নিমতলির মতো ঘটনা ঘটে। নতুন বা পুরান ঢাকা নয়, রাজধানীর 90% ঝুঁকিপূর্ণ ভবনই হয়ে উঠছে ঘাতক। কয়েকদিন আগে পুরাতন ঢাকায় হলো আমরা বললাম অপরিকল্পিত এলাকা, এখন আবার পরিকল্পিত এলাকায়, আধুনিক এলাকায়
সেইখানেও শোনা যায় ঠিকমতো নিয়ম মানা হয় নাই, অথবা এমন এমন জিনিস দিয়ে এমন নকশায় তারা তৈরি করেছে যেটা নিরাপত্তা বিঘ্নিত হয়। নিয়ম মানানো এবং মানা দুটোই খুবই জরুরি। এই গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়, বিশেষ করে রাজুক, তাদের দায়িত্ব হলো এই নির্মাণটা সঠিকভাবে হচ্ছে কিনা, নিয়ম মতো হচ্ছে কিনা। ভবন নির্মাণে শুধু নকশায় ছাড়পত্র নিলেই হবে না, ভবন ব্যবহারের আগেও ছাড়পত্র নেয়ার বিধান থাকতে হবে বলে মনে করেন এই অগ্নি নিরাপত্তা পরামর্শক। শুধু অনুমোদন নিলেই হবে না, অনুমোদন শেষে এই ভবন তৈরির পর এইটা ব্যবহারের অনুমতিও কিন্তু সেখান থেকে নিতে হবে। ব্যবহারের অনুমতি যদি নিতে হয় তবে তাদের কোনো অফিসার এসে ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়ার পর সেটা হতে পারে, তার আগে না। পাশাপাশি যারা ভবন ব্যবহার করবেন তাদেরও অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে সচেতন করতে হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী সবাইকে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একটি রাজনৈতিক দল আছে সবকিছুতে রাজনীতি খোঁজে, এবং কোনো দুর্ঘটনা হলেও সেখানেও রাজনীতি খোঁজার চেষ্টা করে। আমি অনুরোধ জানাবো, সব কিছুকে দয়া করে রাজনীতিকরণ করবেন না, বরং পীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ান। আমরা সবাই তাদের পাশে দাঁড়াই, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য যেন সবাই সচেতন থাকি। সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, বেগম জিয়া চরম অসুস্থ, তাকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। সমস্ত দুর্নীতি, তাদের সমস্ত কুকর্ম, অপকর্ম যারা করছে এই দেশকে, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, সেটাকে আড়াল করার জন্য এখন আবার তারা সে একদলীয় শাসনের আওয়াজ তুলতে শুরু করেছে। কোনো আইনেই এই সাজা পেয়ে তাকে আটক করে রাখার কোনো কারণ থাকতে পারে না। উনি জামিন পেতে পারেন, অবশ্যই পারেন। আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করে, যিনি গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সমর্থনের প্রতীক, আমরা তাকে মুক্ত করে আমরা গণতন্ত্রকে মুক্ত করব। চলতি বড় মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের পাশাপাশি মূল্য নির্ধারণের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কৃষক ও চালকল মালিকরা। তবে নির্ধারিত দামে সরাসরি সরকারের কাছে এসব খাদ্যশস্য বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কৃষকরা। যদিও কর্তৃপক্ষ বলছে মিল মালিকদের থেকে চাল কেনা হলেও ন্যায্য মূল্য নিশ্চিতে ধান ও গম কেনা হবে কৃষক পর্যায়ে। চলতি বড় মৌসুমে 13,50,000 মেট্রিক টন চাল, ধান ও গম সংগ্রহের ঘোষণা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 1.5 লাখ মেট্রিক টন ধান ও 50,000 মেট্রিক টন গম। প্রতি কেজি সিদ্ধ চাল 36 টাকা, আতপ চাল 35 টাকা, ধান 26 টাকা ও গমের মূল্য ধরা হয়েছে 28 টাকা। এতে খুশি কৃষকরা। তাদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিতে সরাসরি তাদের কাছ থেকে শস্য সংগ্রহ করা হোক। ধানের দামটা আগাম ঘোষণা দিয়েছে 26 টাকা কেজি হিসেবে, এটা যদি আমরা পাই অবশ্যই আমরা লাভবান হব। মধ্যস্বত্বভোগীরা 26 টাকার বদলে 15 টাকায় ধান কিনতেছে, তখন তো তার আশা হতে হবে। সরকারের উচিত এই সাইডটা দেখা। 7-8 মণ করে ধান পাই, এতে মনে করেন সরকার যেটা দাম নির্ধারণ করছে তাতে লাভবান হবে। এইভাবে দাম পেলে আমার খুব ফসলটা ভালো হবে, আমার আবাদ কৃষি করতেও আমার ভালো লাগবে, কৃষকরা কিছুটা চলি ফ্রি খাইতে পারবে। একটা দাবি, সরকার যেন আমাদের কাছে আসে সরাসরি কিনে, ফরিদের কাছে যেন না কিনে। সরকারের খাদ্যশস্য সংগ্রহ ও আগাম মূল্য ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চালকল মালিকরা বলছেন, এতে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন। যে রেটটা দিচ্ছে এটা কৃষকও উপকার পাবে এবং মিলারও উপকার পাবে। কিছু কিছু অসৎ ব্যবসায়ীরা আছে যেটা বাজার মূল্যে দেখা যাচ্ছে মাল অনেক স্টক করে রাখলো, বাজারে মার্কেটে মাল পাচ্ছে না, এটা যেন না হয়। ব্যবসায়ীরা মোটামুটি একটা ভালো পজিশনে থাকবে বলে আমি আশা করতেছি। খাদ্য কর্মকর্তারা বলছেন, সরকার নির্ধারিত মূল্যে চাল, ধান ও গম সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে। লক্ষ্যমাত্রা আমরা অফিসিয়ালি পাওয়ার পরে
পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ধান এবং গম ক্রয় করব, আর চালটা আমরা রাইস মিলের মাধ্যমে ক্রয় করব। যে মূল্যটা দেওয়া হয়েছে ধান এবং চাল এবং গমের, সেটা বর্তমান বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ আছে এবং কৃষক তাতে অত্যন্ত উপকৃত হবে বলে আমি মনে করি। আগামী 25শে এপ্রিল থেকে শুরু হবে সরকার ঘোষিত চাল, ধান ও গম সংগ্রহের কাজ, চলবে আগস্ট মাস পর্যন্ত। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে মৃতদের পরিবারে মাতম, পোড়া ভবনে এখনো চলছে তল্লাশি। 18 তলার অনুমোদন নিয়ে 23 তলা করা হয় ভবনটি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস গণপূর্ত মন্ত্রীর। বহুতল ভবনের সব নথি তলব উত্তরের মেয়রের। পুড়ে যাওয়া ভবনের ভেতরে কেবল ধ্বংসাবশেষ, ছিল না আগুন ঠেকানোর সাধ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অষ্টম, নবম ও দশম তলা। 3টি তদন্ত কমিটি গঠন। এবং রাজধানী ঢাকার নকশা বহির্ভূত এক একটি ভবন যেন মৃত্যুফাঁদ। ভবন ব্যবহারেও ছাড়পত্রের বিধান রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।